একবার কিছু লোক এমন একটা টানেলের মধ্যে ফেসে যায় যেখান থেকে তারা আর কখনো বের হতে পারবে না, কারণ এই টানেলে ঢোকার রাস্তা আছে কিন্তু বের হওয়ার রাস্তা নেই। এমনকি কেউ যদি বিষয়টা বুঝতে পেরে উল্টো দিকে ফেরত যেতে শুরু করে তাহলেও সে ওখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাবে না, কারণ এখানে বন্দী হওয়া মানুষগুলো একটা এন্ডলেস লুপের মধ্যে ফেসে গিয়েছে। এমনই এক কনসেপ্টের ওপর 2018 সালে একটা সিনেমা মুক্তি পায় যার নাম হলো এন্ডলেস লুপ। আজকে সেই সিনেমার গল্পটাই এক্সপ্লেইন করতে চলেছি। বিশ্বাস করুন, সিনেমার প্রত্যেকটা আজগুবি বিষয়ের ওপর আপনি আলাদা আলাদা লজিক খুঁজে পাবেন, যেখানে আপনি দেখতে পাবেন তারা কিভাবে এর মধ্যে ফেসে গেল আর এখান থেকে বের হওয়ার জন্য তারা কি কি করেছিল। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় একটা মেয়েকে দেখিয়ে। মেয়েটার গাড়ি শহর থেকে কিছুটা দূরে এসে এই জায়গাটায় নষ্ট হয়ে গিয়েছে, তাই সে সাহায্যের জন্য কল করতে ধরে। ঠিক তখনই সেখানে একটা লোক এসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, আপনার সাহায্য দরকার? আর লোকটার এই কথা শুনে মেয়েটাও খুশি হয়, কারণ তাকে শীঘ্রই শহরের বাইরে অন্য একটা শহরে ইন্টারভিউ দিতে পৌঁছাতে হবে। তাই লোকটাকে রিকোয়েস্ট করে মেয়েটা তার গাড়িতে চড়ে বসে। কিন্তু এখানেই মেয়েটা তার সব থেকে বড় ভুল করে ফেলে। সে যখন তার সিট অ্যাডজাস্ট করার জন্য সিটের পাশে হাত ঢোকায় তখনই তার অনুভব হয় সে যেন কাউকে টাচ করলো। আর যখন সে তার হাত বের করে তখন সে তার হাতে রক্ত দেখতে পায়। মেয়েটা ভয় পেয়ে যায়, কারণ তার মনে তখন নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে ভাবছে খুব সম্ভবত সে কোনো সিরিয়াল কিলারের গাড়িতে উঠে পড়েছে। কিন্তু এসব বুঝতে পেরেও মেয়েটার কিচ্ছু করার থাকে না। লোকটা একটা নির্জন জায়গায় নিয়ে গাড়িটা থামায় আর মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানেই তার খেল খতম। তারপর কয়েকটা দিন পার হয়ে যায়। আমরা একটা প্রাইভেট প্যাসেঞ্জার বাসে কিছু যাত্রীদেরকে দেখি। সেখানে এক একজন তাদের এক এক কাজ নিয়ে ব্যস্ত। তবে তাদের মধ্যে একটা লোক, তার নাম হলো জিম, সে ড্রাইভারকে বলে, কিছুদিন আগে একটা ঘটনা শুনেছি, এই রাস্তায় নাকি একটা মার্ডার হয়েছিল, কিন্তু বিষয়টা নিয়ে কোথাও কোনো খবর নেই। এমনকি এইসব ঘটনা এই ড্রাইভার ওই প্রথম শুনছে। সে জানায় এই ঘটনা নাকি আগেও কয়েকবার হয়েছে। কোনো এক সিরিয়াল কিলার নাকি মেয়েদেরকে টার্গেট করে আর তাদেরকে টর্চার করে মজা পায়। তবে ড্রাইভার এই সম্পর্কে কিছু জানে না। আসলে সে কিছুদিন আগে ঘটে যাওয়া সেই ঘটনার কথাই বলছে যা একটু আগে আমি বললাম। তবে এই বলতে বলতেই তখন ড্রাইভার রেডিওতে শুনতে পায় তারা যেই রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই রাস্তা ভর্তি জ্যাম লেগে আছে। সেজন্য এই জ্যামজটের রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্য ড্রাইভার তার গাড়ি নিয়ে সেই রাস্তার পাশে দিয়ে একটা কাঁচা রাস্তায় নেমে যায়। সে কখনো এই রাস্তা দিয়ে যায়নি, তবে তার জানা আছে এই রাস্তা সোজা ওই জ্যামজট পার করে উঠবে। তাই সে সাবধানে গাড়ি চালাতে থাকে। শুনশান সেই রাস্তা দিয়ে যেতে যেতে এক সময় তারা তাদের সামনে একটা অদ্ভুত টানেল দেখতে পায়। তবে বিষয়টা অবাক করার মতো, তার জানা মতে এই রাস্তায় কোনো টানেল থাকার কথা ছিল না। এমনকি আছে তো আছে এত পারফেক্টলি তৈরি করা টানেল যে বিষয়টা তাদের অবাক করে। তবে তাদের হাতে সময় কম, তাই কোনো কিছু চিন্তা না করেই তারা টানেল দিয়ে ঢুকে পড়ে। আর হঠাৎ কিছু দূর যাওয়ার পরেই তাদের গাড়ির সামনে কেউ একজন এসে দাঁড়িয়ে যায়। সেখানে লোকটা গাড়িতে উঠে আসে, বলে রাস্তায় জ্যামজট দেখে সেও নাকি এখান দিয়েই যেতে ধরেছিল, কিন্তু টানেলে ঢোকার আগেই তার গাড়ি নষ্ট হয়ে যায়, এজন্য সে পায়ে হেঁটে এগোচ্ছিল। তার নাম মাইকেল। কিন্তু ওই সময়টাতে গাড়িতে থাকা এক লোক নিউজ পেপার পড়ছিল, আর সেখানে থাকা এক ক্রিমিনালের ছবি দেখে সে মাইকেলের ওপর সন্দেহ করতে শুরু করে, কারণ তাদের চেহারায় কিছুটা মিল আছে। ঠিক ওই সময়টাতে গাড়ির ভেতরে একজন গর্ভবতী মেয়ে তার হাজবেন্ডের সাথে ফোনে কথা বলছিল, কিন্তু স্বাভাবিক কথা নয় বরং ঝগড়া করছিল। আর ঝগড়া করতে করতে এক সময় সে রাগের মাথায় তার মোবাইলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ড্রাইভার আবারও টানেল দিয়ে সামনে এগোতে থাকে। তবে এক সময় ড্রাইভারের কিছুটা সন্দেহ হয়। তার যতটুকু আন্দাজ ছিল এই টানেলটা এত বড় হওয়ার কথা নয়, কিন্তু এখনো এটা শেষ হচ্ছে না কেন। আর প্যাসেঞ্জারদের মনে সন্দেহ জাগে তখন যখন প্রায় 20টা মিনিট পার হয়ে যায়, এখনো টানেল শেষ হচ্ছে না। এখানে গাড়িতে মাইক নামের একজন টানেল ইঞ্জিনিয়ার ছিল। সেও ড্রাইভারকে বলে এটা তো কোনোভাবেই সম্ভব নয়, তারা যেই গতিতে গাড়ি চালাচ্ছে সেই অনুযায়ী তাদের পুরো দেশে এমন একটা টানেল নেই যাকে পার করতে এত সময় লাগবে। তাই এবার বেশি কিছু চিন্তা না করে তারা ইউটার্ন নিয়ে নেয়। যেদিক থেকে এসেছে তারা সেদিকেই এগোতে থাকে, কারণ প্রত্যেকের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে, একটা অজানা ভয়। আর সেই ভয়টা যেন এক সময় তাদেরকে একদম ঘিরে ধরতে শুরু করে, কারণ তারা যেই গতিতে টানেল দিয়ে ভেতরে ঢুকেছিল তার থেকেও বেশি গতি নিয়ে উল্টো দিকে ঘুরে গাড়ি চালাচ্ছে। কিন্তু সেখানে 20 মিনিটের বদলে এবার আধ ঘন্টা হয়ে যায়। তারা যেখান দিয়ে ঢুকেছিল সেই জায়গাটাই পৌঁছাতে পারছে না। তাই এবার বিষয়গুলো বুঝতে না পেরে তারা গাড়ি থামিয়ে দেয়, যেখানে গাড়ির মধ্যে থাকা ওই প্রেগনেন্ট মেয়েটা গাড়ি থেকে নেমে আসে। আর সেখানে সে যে রাগের মাথায় মোবাইলটা ফেলে দিয়েছিল ওই মোবাইলটা পেয়ে যায়। কিন্তু তার প্রশ্ন হলো, সে তো টানেলের এন্ট্রেন্সের কাছাকাছি মোবাইলটা ফেলে দিয়েছিল যেখান থেকে এন্ট্রেন্স দেখা যাবে, তাহলে সেটা কোথায়? এই বিষয়টাই এবার সবার মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। সবাই গাড়ি থেকে নেমে আসে আর ওখানে থাকা একটা টিনেজার ছেলে অ্যান্ডি সবাইকে এক অদ্ভুত বিষয় জানায়।
সেখানে ওই ছেলের বোনও আছে। সে জানায় সে নাকি টানেলে ঢোকার শুরু থেকেই কিছু বিষয় ফলো করছে। ঢোকার সময় নাকি সে খেয়াল করেছিল টানেলের ওপর ঝোলানো প্রত্যেকটা লাইটের মাঝখানে 3 মিটারের গ্যাপ রয়েছে, আর সেখান থেকে 50 নম্বর লাইটের পর থেকে তাদের মধ্যে 4 মিটারের গ্যাপ শুরু হয়েছিল। আর সেই হিসাব অনুযায়ী তারা এখনো পর্যন্ত 74টা লাইট পার করেছে, আর ক্যালকুলেশন করলে তারা মোট 246 মিটার রাস্তা কভার করার কথা। কিন্তু বাস্তবে তো তারা খুব সম্ভবত 60 থেকে 70 কিলোমিটার পার করে ফেললো ঘন্টাখানেক ধরে, তবুও রাস্তা খুঁজে পাচ্ছে না। আর এবার তাদের মধ্যেও বিষয়টা নিয়ে অদ্ভুত একটা সন্দেহ জন্ম নেয়। তাদের গাড়িতে থাকা মাইকেল নামের সেই লোকটা, যে নাকি টানেলের শুরুর দিকে তাদের গাড়িতে উঠেছিল, সে তাদের গাড়িতে থাকা একজনের কাছে থেকে একটা সুতার গুটলি জোগাড় করে, আর সেটার এক মাথা সেখানকার সবাইকে ধরিয়ে দিয়ে অপর মাথা নিয়ে সে টানেলের সামনের দিকে এগোতে থাকে। তারা কোনো কিছু চিন্তা না করে এগুলো করছে, কিন্তু কিছুটা সামনে যেতেই মাইকেল এর চারপাশ এক অদ্ভুত ধোঁয়াতে ভরে যায়। সামনে সে কিছু দেখতে পারে না, কিন্তু তবুও সে এগোতে থাকে। এক সময় অপর প্রান্তে তাদের সুতা ছোট পড়ে যায়, তাই সে ওখানে আশেপাশে তাকাতেই একটা বড়শিতে ব্যবহৃত সুতা পড়ে থাকতে দেখে। তাই কোনো কিছু চিন্তা না করে সে ওটাকে নিজেদের সুতার সাথে বেঁধে ফেলে। কিন্তু এখানেই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। সেখানে তারা দেখতে পায় তাদের পেছন থেকে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে, আর কিছুটা সামনে এগোতেই তারা দেখতে পায় এটা অন্য কেউ নয়, তাদের প্যাসেঞ্জার মাইকেল। কিন্তু তারা বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। তারা যে সুতা ধরে আছে সেই সুতা এখনো টানেলের সামনের দিকে মুখ করে আছে, কিন্তু মাইকেল তো পিছন দিক থেকে আসলো, এটা কিভাবে সম্ভব। আর তখনই তারা আরও ভয় পেয়ে ওঠে এই দেখে যেই বড়শির সুতাটা তারা তাদের সুতার সাথে যোগ করে বড় করেছিল, সেটার মাথায় একটা কাটা আঙুল। কিন্তু তারা এটা বুঝতে পারে না এখানে এই জিনিসটা কিভাবে আসলো। এরপর এই ঘটনায় সবাই আলাদা আলাদা থিওরি বের করতে শুরু করে, কিন্তু কেউই কোনো প্রকার সমাধান বের করতে পারে না। তাই তারা প্রত্যেকেই নিজেদের কাছে যা খাবার ছিল সেই খাবার নিয়ে হিসাব করে তারা এখানে কতদিন জীবিত থাকতে পারবে, কারণ কোনো না কোনো দিক থেকে সবাই ধরে নিয়েছে যে এখান থেকে তারা আর বের হতে পারবে না। কিন্তু তখনই মাইক নামের লোকটা তাদেরকে জানায়, আমরা এভাবে হার মানতে পারি না, খুব সম্ভবত আমরা এই টানেলের কোনো ব্লাইন্ড স্পট মিস করে গিয়েছি, সেটা খুঁজতে পারলে আমরা এখান থেকে বের হতে পারবো। আর খেয়াল রাখবেন মাইকেল এবং মাইক দুটো আলাদা ব্যক্তি, নামের ক্ষেত্রে গুলিয়ে ফেলতে পারেন। মাইকেল হলো সেই ব্যক্তি যে নাকি টানেলে ঢোকার পর মাঝ রাস্তায় গাড়িতে উঠেছিল, আর মাইক হলো সেই ব্যক্তি যে গাড়িতে বসে নিউজ পেপার পড়ছিল আর তার উপর সন্দেহ করছিল। মাইক তাদের অভিজ্ঞ কয়েকজন মানুষদেরকে নিয়ে সেই টানেলের কোনো একটা নির্দিষ্ট স্পট খুঁজে বের করার জন্য বের হয়। আর এদিকে তখন গাড়ির ভেতরে সেই প্রেগনেন্ট মেয়েটা ঘুমোচ্ছিল। তবে ঘুম থেকে জাগার পর সে খেয়াল করে তার জামা কাপড় এইটুকু টাইমে অনেকখানি ময়লা হয়ে গিয়েছে। এমনকি গাড়ি থেকে বের হলে দেখা যায় তাদের গাড়িটাও অদ্ভুতভাবে খুবই অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। তারা কিছু বুঝতে পারে না, অনেক অল্প সময়তেই তারা ক্ষুধা অনুভব করতে থাকে। তবে এখানেই আরও একটা ঝামেলা হয়। তাদের কাছে যা কিছু খাবার ছিল, যেগুলো তারা একটু আগে ভালো মতো দেখে শুনে রাখলো, সেই খাবারগুলো এতটুকু সময়ের ভিতরেই নষ্ট হয়ে গিয়েছে। ততক্ষণে মাইক সবাইকে নিয়ে আবার ফেরত চলে আসে। তারা কিচ্ছু খুঁজে পায়নি, কিন্তু এখানকার এই সকল ঘটনা এবার তাদের মধ্যকার রহস্য আরও বাড়িয়ে দিচ্ছে। এক সময় খুঁজতে খুঁজতে মাইক গাড়িতে থাকা এই টানেলের একটা ম্যাপ খুঁজে পায়, কিন্তু ড্রাইভার তাদেরকে বারবার বোঝায় সে কখনোই এই জায়গা চিনত না, এমনকি গাড়িতে সে কখনোই কোনো ম্যাপ রাখেনি। এটা কোথা থেকে আসলো? তবে এই বিষয় নিয়ে এখন চিন্তা করার সময় নেই। যেখানে ম্যাপ দেখে মাইক বুঝতে পারে এই টানেল নর্থ আর সাউথের দিকে মুখ করার কথা, কিন্তু অদ্ভুতভাবে তার হাতে থাকা কম্পাসটি এখানে ইস্ট এবং ওয়েস্ট ডিরেকশন দেখাচ্ছে। ঠিক তখনই এই বলতে বলতেই সেই টানেলে থাকা প্রত্যেকটা লাইট নিভে যায়, চারিদিক অন্ধকার হয়ে যায়। তাই ড্রাইভার তার গাড়ির হেডলাইট অন করে, কিন্তু এখানে তারা আরও একটা ভয়ানক বিষয় দেখতে পায়। গাড়ির সামনেই রাস্তায় তারা রক্তের দাগ দেখে। মনে হয় কাউকে এখান দিয়ে রক্তাক্ত অবস্থায় টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কাছে ইমার্জেন্সির জন্য একটা রিচার্জেবল লাইট ছিল, আর মাইক সবাইকে নিয়ে ওই রক্তের দাগ ফলো করতে করতে গিয়ে দেখতে পায় দাগটা টানেলের দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়ে গিয়েছে। আর তারা বুঝতে পারে তাদের মধ্যে যেই কয়জন প্যাসেঞ্জার ছিল একজন গায়েব হয়ে গিয়েছে। সেই ব্যক্তি যে নাকি একজন টানেল ইঞ্জিনিয়ার, যে সন্দেহ করেছিল যে এত বড় টানেল আমাদের দেশে পর্যন্ত নেই, সেই মানুষটা তাদের সাথে নেই, অর্থাৎ তার সাথে হয়তোবা খারাপ কিছু ঘটে গিয়েছে। আর এই রক্তের দাগটাও সম্ভবত তার। তবে যাই হোক, এর মাধ্যমে তারা একটা ক্লু খুঁজে পাবে। এমনকি দেখে বোঝা যায় এই দেওয়ালটা, যে দেওয়ালে রক্তের দাগটা এসে মিশে গিয়েছে, দেওয়ালটা কোনো ইট দিয়ে নয় বরং দুর্বল কোনো বোর্ড দিয়ে তৈরি। তাই তারা ওটাকে ভেঙে ফেলে, আর এর অপর পাশে নতুন একটা রাস্তা খুলে যায়। তারা ওই রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে আর দেখতে পায় ভেতরে একটা পুরনো রুম।
সেখানে দেওয়ালে কিছু নিউজ পেপার টাঙানো, কিছু অ্যাস্ট্রোনটের ছবি, এমন কিছু জিনিসপত্র রাখা আছে যেগুলো তাদের বর্তমান সময়ের সাথে যায় না। বোঝা যায় রুমটা 20 থেকে 30 বছর ধরে এভাবেই পড়ে আছে, আর তারা ফিল করে যে কেউ একজন তাদের উপর নজর রাখছে। তবে সেই রুমের মধ্যেই সেই প্রেগনেন্ট মেয়েটা অনুভব করে যে তার সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এখানে গাড়িতে থাকা অবস্থায় তার টাইম অনুযায়ী তার পেটের আকৃতি যতটুকু ছিল, তার পেট ধীরে ধীরে বড় হচ্ছে। যেখানে 4 মাসের অন্তঃসত্ত্বা একটা মেয়ের শারীরিক অবস্থা এরকম হওয়ার কথা নয়, সেখানে সেটা দ্রুত পরিবর্তিত হচ্ছে, যেন সময় খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। যেখানে তার সন্তান জন্মদানের বেশ ভালোই সময় বাকি ছিল, এখানে আসার পরে তার মনে হচ্ছে যেন সময় খুব তাড়াতাড়ি এগোচ্ছে। আর তার এই কথা শুনেই মাইকেল সহ বাকিরা বুঝে যায় তাদের বাইরের দুনিয়ার তুলনায় এখানকার সময় খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এজন্যই খুব অল্প সময় তাদের খাবারগুলো নষ্ট হয়ে গিয়েছে, আর তাদের গাড়ি ময়লা হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এই মেয়েটার সন্তান জন্মদানের সময় ঘনিয়ে আসা, সবকিছু এ কারণেই হচ্ছে। তবে তাদের জন্য এর থেকেও বড় কিছু অপেক্ষা করছিল। সামনে এগিয়ে তারা খুঁজে পায় ওখানে কিছু মানুষের কাটা হাত কিছু কাচের জারের মধ্যে সাজানো অবস্থায় রাখা, এমনকি একটা হাতের একটা আঙুল মিসিং। ঠিক তখনই মাইকেলের মনে পড়ে যায় সে এখানে যেই বড়শির সুতাটা খুঁজে পেয়েছিল সেটার মাথায় একটা কাটা আঙুল ছিল, সম্ভবত ওই আঙুলটা এই হাতেরই। তারা সবাই কিচ্ছু বুঝতে পারে না কি হচ্ছে তাদের সাথে। তখনই মাইকেলের নজর পড়ে ওখানে থাকা একটা ম্যাপের ওপর। এই ম্যাপের মধ্যে টানেলের সম্পূর্ণ নকশা করা আছে। তারা বুঝতে পারে এখানে শুধু একটা নয়, মোট 6টা টানেল আছে, যেটা কোনো না কোনো জায়গা থেকে একে অপরের সাথে যুক্ত। তাছাড়াও সেখানে থাকা ক্যালেন্ডারের তারিখটা 15 তারিখে আটকা পড়ে আছে। তারা বুঝতে পারে এই সব কিছুর কোনো না কোনো কারণ অবশ্যই আছে, আর এখানেই তাদের সলিউশন বের করতে হবে। খুব সম্ভবত তারা যদি এক এক করে 5টা টানেল পার করে ফেলে তাহলে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবে। তাই তারা খুঁজতে খুঁজতে ওই রুমের মধ্যে আরো একটা দরজা খুঁজে পায়, আর দরজা দিয়ে তারা সামনে এগিয়ে দেখতে পায় তারা 2য় টানেলে পৌঁছে গিয়েছে। কিন্তু তারা যেই রুমটাকে ফেলে আসলো সেই রুমে একটা টিভি ছিল, আর সেই টিভিটা নিজে নিজেই তখন চলতে শুরু করে, যেটা কেউ খেয়াল করেনি। সেখানে একটা মেয়েকে দেখা যায় বন্দি অবস্থায়, মনে হচ্ছে পাহাড়ের কোনো গুহায়। সে কারো কাছে সাহায্য চাইছে, নিচে পানি জমতে শুরু করেছে। আর মেয়েটাকে দেখে চিনতে পেরেছেন? হ্যাঁ, গল্পের শুরুতে থাকা সেই কিডন্যাপ হওয়া মেয়েটা। অর্থাৎ বোঝা গেল গল্পের শুরুতে দেখানো সেই সাইকো কিলারের সাথে এই ঘটনার কোনো না কোনো কানেক্টিভিটি অবশ্যই আছে। আর অপরদিকে আমরা সেই টানেলে প্রত্যেককে দেখতে পাই। টানেলটা একই, কিন্তু এবারের মধ্যে সকল আবর্জনা ভাঙাচোরা দিয়ে ভর্তি। সবাই অবাক হয়ে যায়। সেখানে মাইকেল তাদের ড্রাইভারের কাছে কথায় কথায় জিজ্ঞাসা করে জানতে পারে তাদের প্যাসেঞ্জারদের মধ্যে জিম নামের একজন আছে, সে নাকি কিছুদিন আগে ঘটে যাওয়া সেই মার্ডার সম্পর্কে জানে। জার্নি চলাকালীন সে তাকে এসব বলেছিল। আর এই ঘটনা শুনে মাইকেল একদম চুপ থাকে, কিচ্ছু বলে না, কিন্তু বাকিদেরকে ঘুরে ঘুরে দেখতে শুরু করে। আর এই বিষয়টাও খেয়াল রাখবেন, এই বিষয়টা মুভির শেষে রিভিল হবে। সবাই মিলে তারপর টানেল দিয়ে এগোতে থাকে। অদ্ভুতভাবে এই টানেলেও তারা তাদের গাড়িটা খুঁজে পায়, কিন্তু তার অবস্থা খুব খারাপ, চলার মতো অবস্থাতে নেই। কিন্তু এবার একটা উল্টো জিনিস আছে, ভেতরে যে খাবারগুলো ছিল সেগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে। সাথে অদ্ভুতভাবে ড্রাইভার গাড়ির ভেতরে একটা পিস্তল খুঁজে পায়, ওটাকে সে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই ওই সময়টাতে ওখানে খাবার নিয়ে প্রত্যেকের মধ্যে একটা ঝগড়া লেগে গিয়েছে। তাই ড্রাইভার সেখানে খুঁজে পাওয়া পিস্তলটা নিয়ে সবাইকে ভয় দেখায়, আর তাদের কাছে যত খাবার ছিল সব নিজের কাছে রেখে দেয়। আসলে এই টানেল অদ্ভুতভাবে সবার মেন্টাল কন্ডিশনটাকেও প্রভাবিত করছে। হঠাৎ করেই তাদের ড্রাইভার যেন বদলে গিয়েছে, সাইকোর মতো আচরণ করছে সে। সবগুলো খাবার নিজের আওতায় নিয়ে সবাইকে সে ভয় দেখায়, তার কথাই নাকি তাদের শুনতে হবে। ঠিক ওই সময়টাতে তাদের গাড়িতে থাকা এক সুন্দরী মেয়ে, তার নাম হলো সারা, ড্রাইভারকে সে নিজের রূপের জালে ফাঁসাতে থাকে। সারা বলে, তোমাকে আমি আমার সাথে ফিজিক্যাল হতে দেব যদি আমাকে তুমি খাবার দাও। আর এটাই সেই ড্রাইভারের জন্য যথেষ্ট ছিল। কিন্তু দুজনে যখন একে অপরের সাথে মেলামেশা করছিল তখন বাইরে থেকে জিম গাড়ির জানালা দিয়ে একটা খাবারের প্যাকেট চুরি করে নেয়, আর সাথে সাথেই ড্রাইভার সেটা বুঝতে পারে। তাই সে এবার জিমকে মারতে শুরু করে। তবে ঘটনায় একসময় কেউ একজন পেছন থেকে ড্রাইভারের পেটের ভেতরে একটা পাইপ ঢুকিয়ে দেয়, কিন্তু কাজটা কে করেছে সেটা জানা যায় না, কারণ পিছনে কেউ ছিল না। এই বলতে বলতেই বাকিরা সেখানে এসে পৌঁছায়। মরার আগে তাদের ড্রাইভার শুধুমাত্র জিমের দিকেই ইশারা দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাই বাকিরা মনে করে হয়তোবা জিম এই কাজ করেছে। কিন্তু সে সবাইকে সবকিছু খুলে বলে এই কাজ সে করেনি, কোনো এক অদৃশ্য কেউ এসে তাকে মেরেছে। কিন্তু এখানে তাদের কিচ্ছু করার নেই। তাই সবার মনে একটাই প্রশ্ন, কিভাবে তারা এখান থেকে বের হবে। তারা রাস্তা খুঁজতে শুরু করে, আর গাড়িটা সরিয়ে দেখতে পায় গাড়ির নিচে একটা ম্যানহোলের ঢাকনা লাগানো, এর নিচে রাস্তা আছে। এবার তারা কিচ্ছু চিন্তা না করেই এক এক করে ওই ম্যানহোলের ঢাকনা সরিয়ে ভেতরে
ভেতরে নেমে যায়। আর ভেতরে আসতেই তারা আবারও একটা রুমে পৌঁছায়, যেই রুমটা এক্স্যাক্ট আগেরটার মতোই দেখতে। সবার প্রথমে তারা একটা পরিবর্তন লক্ষ্য করে, যেখানে গত রুমে তারা সাজিয়ে রাখা কাটা হাত দেখতে পেয়েছিল, সেখানে এখন শুধুমাত্র কাটা আঙুলগুলো রাখা, কিন্তু সেখানেই একটা গ্লাসের ভেতর কোনো আঙুল ছিল না। ঠিক তখনই ওই রুমে থাকা টিভিতে ওই মেয়েটাকে তারা দেখতে পায়, যাকে আগের রুমে দেখা গিয়েছিল কিন্তু কেউ খেয়াল করেনি। মেয়েটার সাহায্যের জন্য চিৎকার করছে, কিন্তু সবাই মনে করে এটা কোনো সিনেমার দৃশ্য। কিন্তু তখন সেখানে সারা অনেকগুলো ছবি খুঁজে পায়, কিন্তু ছবিগুলো বদলাতে বদলাতে ছবির মধ্যে থাকা মেয়েটার চেহারা এক বিভৎস আকার ধারণ করে, যেটা তাকে ভয় দেখায়। তবে বিষয়গুলোকে তারা তেমন কোনো গুরুত্ব দেয় না। খুঁজতে খুঁজতে তারা আবারও ক্যালেন্ডারের পেছনে ওই রুম থেকে বের হওয়ার একটা দরজা খুঁজে পায়। এবার তারা অন্য আরেকটা টানেলে পৌঁছায়, কিন্তু সেখানে তাদের গাড়ি ঠিকঠাক থাকলেও তারা দেখতে পায় একটা টেবিল ঘিরে বসে থাকা 7 জন মানুষ একদম মৃতসার হয়ে কঙ্কাল হয়ে পড়ে আছে। আর তার থেকেও ভয়ের বিষয় এটা যে সেই ডেড বডিগুলো কাপড় দেখে বোঝা যাচ্ছে এগুলো অন্য কারো নয়, তাদেরই ডেড বডি। তারা এখানে যেই কয়জন আছে ডেড বডির সংখ্যাও সমান। আর এই সব দেখে তাদের মধ্যকার জিম আর সহ্য করতে পারে না। মাইকেলের কাছ থেকে সে তার বন্দুকটা ছিনিয়ে নেয় আর সবাইকে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা খাবার দাবার ছিনিয়ে নিতে থাকে, যেন তাদের ড্রাইভারের মতোই সে করতে শুরু করেছে। ঠিক ওই সময়টাতে মাইকেল তার হাতের ঘড়ি চেক করে, যেন কোনো একটা কাউন্টডাউন চলছে। আর জিম যখন ঠান্ডা হয় তখন সবাই তাকে বুঝিয়ে সবাই মিলে এগোতে থাকে। একদম শেষে গিয়ে তারা আরও একটা দরজা খুঁজে পায়। দরজাটা খুলতেই তারা ঠিক আবারও আগের মতো একটা রুমে পৌঁছায়। সেখানে আগের মতো টিভিতেই সেই মেয়েটার সাহায্যের জন্য চিৎকার করছে। এবার পানির লেভেল অনেকটা বেড়ে গিয়েছে, এমনকি এবার আরও পরিবর্তন আছে। এবার সেখানে কোনো কাটা হাত অথবা আঙুল নয়, বরং অদ্ভুত কিছু প্রাণীদেরকে কাচের জারের মধ্যে সাজিয়ে রাখা আছে। তারা এবার এখান থেকে বের হওয়ার দরজা খুঁজতে শুরু করে, কিন্তু এবার তারা কোনো দরজা পায় না। তখনই জিম তাদেরকে বলে সে একটা বিষয় লক্ষ্য করেছে, সম্ভবত তাদের মধ্যে কাউকে না কাউকে মারতে হবে। সবার প্রথম টানেলে যখন আমাদের মধ্যে সেই ইঞ্জিনিয়ারটা মারা গেল, তখনই আমরা দ্বিতীয় টানেলের রাস্তা খুঁজে পেয়েছিলাম। তারপরের বার ড্রাইভারের মৃত্যুর মাধ্যমে আরেকটা দরজা খুলে গিয়েছিল। তারা মেইন টানেলের পর 2টা টানেল পার করে ফেলেছে, আর এখন পরের ধাপে যেতে হলে তাদেরকে আরও একটা বলি দিতে হবে। কিন্তু তার এই কথাটা এবার মাইকেলের অদ্ভুত লাগে, কারণ এখানে গত রুমে ঢোকার পর সে রিসেন্ট একটা নিউজ পেপার দেখেছে, যেখানে কিছুদিন আগে মার্ডার হওয়া সেই মেয়েটার ছবি ছিল। আর সে বিষয়টা এবার মিলিয়ে দেখে, সে বুঝতে পারে টিভিতে চলতে থাকা ওই আটকা পড়া মেয়েটা যে নাকি সাহায্যের জন্য বারবার চিৎকার করছিল, সেটাই হলো কিছুদিন আগের মার্ডার হওয়া সেই মেয়েটা। খুব সম্ভবত মেয়েটা এখনো জীবিত আছে। কিন্তু সব ঘটনায় এবার মাইকেল জিমের উপর সন্দেহ করতে শুরু করে, কারণ তার বেশ কিছু থিওরি এখানে সত্য প্রমাণিত হয়েছে। আর সেই কিডন্যাপ হওয়া মেয়েটার সম্পর্কে সে কিভাবে এত কিছু জানে। তাই এক সময় মাইকেল তাকে ধোঁকা দিয়ে তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয়, কিন্তু জিম তখনই ওখানে থাকা প্রেগনেন্ট মেয়েটাকে নিজের হোস্টেজ করে নেয়, হুমকি দেয় তাকে ছেড়ে না দিলে মেয়েটাকে সে মেরে ফেলবে। আর এখানকার হাতাহাতির মাঝখানে তারা এর পরের রুমে পৌঁছে যায়। সেই রুমটা বেশ ভিন্ন রকম ছিল, কিন্তু তাদের মধ্যকার যেই ঝামেলা সেটা চলতেই থাকে। সেই ঝামেলায় তাদের মধ্যে মোট 2 জন মারা যায়। প্রথমত তাদের মধ্যে যেই 2 ভাই বোন ছিল, সেখানে জিম সেই বোনটাকে মেরে ফেলে। তারপর সে যেন একদম সাইকোর মতো আচরণ করতে শুরু করে। জিম কোনো কিছু চিন্তা না করে এবার তাদের মধ্যে থাকা সারাকে আক্রমণ করে, কিন্তু সেখানে সারার হাতে ধারালো একটা জিনিস ছিল, সেটার কারণে এবার জিম নিজেই মারা যায়। এবার সেখানে মোট 4 জন বেঁচে আছে, সেই প্রেগনেন্ট মেয়েটা, মাইকেল, অ্যান্ডি এবং সারা। তারা সবাই তারপর এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে শুরু করে। আর তখনই সারা ওখানে একটা নতুন দরজা খুঁজে পায়, কিন্তু দরজাটা খুলতেই এবারকার টানেলটা খুবই অদ্ভুত দেখা যাচ্ছে। সেখানে আশেপাশে পুতুলের হাত পা এবং বিভিন্ন পুতুল ঝোলানো অবস্থায় আছে, আর সেখানকার আলোটাই যেন অন্যরকম। সেখানে সেই প্রেগনেন্ট মেয়েটা তার পেটের ব্যথায় কাতরাচ্ছিল, আর অপরদিকে সারা ওখানে বড়ই অদ্ভুত হ্যালিউসিনেশন দেখতে শুরু করে। একটু আগে মারা যাওয়া জিমকে সে দেখতে পায়, তাকে সে তাড়া করছে। আর দৌড়াতে দৌড়াতে সারা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে মৃত লাশ পড়ে আছে। আর দেখতে দেখতেই পেছন থেকে কেউ একজন সারার ওপর ছুরি চালিয়ে দেয়। সারা তখন হ্যালিউসিনেশনের মধ্যেই মারা যায়। আর অপরদিকে সেই প্রেগনেন্ট মহিলা এখানে এই অবস্থাতেই তার প্রসব বেদনায় কাতরাতে শুরু করে। আর এক সময় এই অবস্থাতেই সে তার সন্তান জন্ম দেয়। আর এখন তারা মাত্র 3 জনই বেঁচে আছে। সেই প্রেগনেন্ট মেয়েটা, তার নাম হলো অ্যানি, তার সন্তান নিয়ে, মাইকেল আর সেই ভাই অ্যান্ডি, এরা 3 জনই। এবার তারা ধীরে ধীরে তাদের সামনের গন্তব্যে এগোতে থাকে। আর ফাইনালি তারা 3 জন নতুন একটা টানেলে পৌঁছায়। সেখান থেকে তারা বাইরে বের হওয়ার এক্সিট দেখতে পাচ্ছে। তারা মনে করে এবার সবাই বের হতে পারবে, কিন্তু তখনই তাদের সাথে থাকা মেয়েটা অর্থাৎ অ্যানি তার বাচ্চা কোলে নিয়েই মাইকেলের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়। মাইকেল বুঝতে পারে না কি হচ্ছে তার সাথে, সে এমনটা কেন করছে। মাইকেলের হাতের ঘড়িতেও একদম 0 টাইম চলে এসেছে। সে কোনোভাবেই এটা বুঝতে পারে না কি হলো তার সাথে। তাকে মারার পর দুজনে একদম
জম্বির মতো তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এমনটা হওয়ার তো কথা ছিল না। আর এখানে অপেক্ষা করছিল মুভির সব থেকে বড় ক্লাইম্যাক্স। এখন মূলত রিভিল হতে চলেছে এই সম্পূর্ণ টানেলের বিষয়টা আসলে কি, এর পেছনে কে রয়েছে আর কেনই বা এগুলো হচ্ছে। সত্যি বলতে গল্পের শুরুতে দেখানো সেই সিরিয়াল কিলারের ঘটনায় সে যে একটা মেয়েকে মেরে ফেলেছিল, আসলে সেখানেই আমরা ভুলটা করেছি। মেয়েটাকে সে মারেনি, বরং মেয়েটাকে সে তার গুপ্ত একটা জায়গায় বন্দি করে রেখেছিল। আর তাকে বন্দি করে সেই সিরিয়াল কিলার যখন তার পরের টার্গেটের খোঁজে বের হয়েছিল, তখন পুলিশের ধাওয়া নিতে সেই রাস্তায় খুবই ভয়ানকভাবে সে অ্যাক্সিডেন্টের শিকার হয়। মনে আছে গল্পের শুরুতে যখন তারা বাসে করে যাচ্ছিল, রেডিওতে তারা শুনতে পেয়েছিল যে সামনে বড় একটা অ্যাক্সিডেন্টের কারণে জ্যামজট লেগে আছে, সেখানে সেই সিরিয়াল কিলারের অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই ঘটনায় ওই সিরিয়াল কিলার টেম্পোরারিলি একদম কোমায় চলে যায়। তবে কিছু তথ্য থেকে যায় পুলিশের কাছে। পুলিশ জানতে পেরেছিল যে মেয়েটাকে সে কিডন্যাপ করেছে সে এখনো বেঁচে আছে, তাকে সে কোথাও একটা আটকে রেখেছে। কিন্তু যেহেতু ক্রিমিনাল নিজেই কোমায় চলে গিয়েছে, তাই লোকেশনটা জানা সম্ভব হচ্ছে না। আর যদি এভাবেই কয়েকদিন পার হয়ে যায় তাহলে হয়তোবা মেয়েটা ওখানে বন্দি থেকেই মারা যাবে, অর্থাৎ তার আগেই কিছু করতে হবে। আর ওখানে যে মেয়েটার কিডন্যাপ হয়েছিল সেই মেয়েটার হাজবেন্ড একজন মেডিকেল ডিপার্টমেন্টের বড় ডক্টর। আর সেই মানুষটা অন্য কেউ নয়, বরং সিনেমার শুরুর দিকে টানেলে ঢোকার রাস্তায় যে মাইকেল উঠেছিল না একটু আগে, যে মারা গেল, সে। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, এই টানেল, এই লুপ, এমনকি প্রত্যেকটা বিষয় এর পেছনে কে রয়েছে? আসলে এই সব কিছুর পেছনে রয়েছে গল্পের শুরুতে দেখানো সেই সাইকো কিলার। আর মাইকেল ইচ্ছা করেই এই টানেলের লুপের মধ্যে ফেসেছে। সে এখানে তার ওয়াইফকে খুঁজতে এসেছিল, কোথায় তাকে আটকানো হয়েছে, কিন্তু ধাপে ধাপে সব কিছু হয়ে গেল, কোথাও সে তার ওয়াইফকে খুঁজে পেল না, বরং একদম শেষে তাকে মরতে হলো। আর সেখানে প্রেগনেন্ট মেয়েটা তাকে ছুরি চালানোর পর তার হাতের যে টাইমারটা একদম 0 হয়ে গিয়েছিল, এতেই তার কপাল ভালো ছিল। মৃত্যুর সাথে সাথেই মাইকেল একটা হসপিটালে জেগে ওঠে, তার মাথায় কিছু বিশেষ ধরনের চিপ লাগানো, আর তার পাশের বেডে ঠিক একই রকমভাবে সেই সিরিয়াল কিলার কোমায় পড়ে আছে। আসলে সেই অ্যাক্সিডেন্টের পর এই সিরিয়াল কিলার যখন কোমায় চলে যায়, যেমনটা বললাম মাইকেলের ওয়াইফকে খুঁজে বের করাটা এখন বেশি দরকার, তাদের হাতে সময় কম। আর এই সিরিয়াল কিলার কবে কোমা থেকে বের হতে পারবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তাই প্রশাসনের অনুমতি নিয়ে মাইকেল তার নতুন আবিষ্কৃত একটা প্রযুক্তি ব্যবহার করে। তাদের মেডিকেল টিমের বিশেষ একটা পদ্ধতিতে মাইকেল সেই সিরিয়াল কিলারের চেতনার মধ্যে প্রবেশ করে। মূলত এই জন্যই সেই টানেলে ঢোকার মাঝপথে মাইকেলকে সেই গাড়িতে উঠতে দেখা গিয়েছিল। আর এই টানেলের মধ্যে আমরা যা কিছু দেখলাম সেই সব কিছুই ছিল এই সিরিয়াল কিলারের কল্পনার জগৎ। কিন্তু মাইকেল কখনোই আশা রাখেনি যে একটা মানুষের কনসিয়াসনেসের ভেতর মাল্টিপল ক্যারেক্টার থাকতে পারে। আসলে ওখানে থাকা যে 7 জন প্যাসেঞ্জার বা যে কয়জনই আমরা দেখলাম, প্রত্যেকেই ছিল সেই সিরিয়াল কিলারের চেতনার আলাদা আলাদা ক্যারেক্টার, যাকে দিয়ে সে সবকিছু সাজিয়েছিল। সবার প্রথমে মাইকেল মাইক ক্যারেক্টারের উপর সন্দেহ করেছিল যে সম্ভবত এই চেতনার ওপরেই সে তার স্ত্রীকে কিডন্যাপ করেছিল, সে সবকিছু জানে। কিন্তু পরে বুঝতে পারে সে ক্রিমিনালের এই ক্যারেক্টারটা তার ভালো সাইডটাকে রিপ্রেজেন্ট করে। আর মূলত এই কারণেই সিনেমার প্রত্যেকটা সময় মাইকেল ওখানে থাকা সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, কারণ তার টার্গেট ছিল সেই সিরিয়াল কিলারের ওই চেতনা থেকে তৈরি হওয়া ক্যারেক্টার, যেটা তার মধ্যে থাকা কিলারের স্বভাবটাকে রিপ্রেজেন্ট করে আর যেটা তার স্ত্রীকে কিডন্যাপ করেছে। আর ওখানে দেখতে পাওয়া ঘটনাগুলো, সেই রুমের ভেতরে কাটা হাত, কাটা আঙুল, এমনকি বড়শিতে বাঁধানো কাটা আঙুল, এই সব কিছুই তার সাইকো স্বভাবটাকে রিপ্রেজেন্ট করে। আর মাইকেল এই সবের মধ্যে জাস্ট এতক্ষণ এই খুঁজে বের করার চেষ্টা করেছে যে আসল মাস্টার মাইন্ড কোন ক্যারেক্টার, যার মাধ্যমে সে তথ্য জানতে পারবে আর তার থেকে তার ওয়াইফের কিডন্যাপ হওয়ার লোকেশনটাকে বের করতে পারবে। সেখানে মাইকেল শুধুমাত্র এতটুকুই দেখেছে তার ওয়াইফ কোনো এক বদ্ধ জায়গায় সাহায্যের জন্য চিৎকার করছে আর তার পায়ের নিচে জমছে পানি। পরবর্তীতে বিষয়টা নিয়ে চিন্তা করার পর তারা বুঝতে পারে তার ওয়াইফকে ওই টানেলের আশেপাশেই কোনো একটা গুহার মধ্যে বন্দি করা হয়েছে, যেখানে হয়তোবা পাশে কোনো নদী আছে। আর এর মাধ্যমে তারা বুঝতে পারে তাদের হাতে সময় খুব কম, তাই আবারও মাইকেল সবকিছু রেডি করে সেই সিরিয়াল কিলার অর্থাৎ বেনের কনসিয়াসনেসের মধ্যে প্রবেশ করার ডিসিশন নেয়। কিন্তু ডক্টর এবার তাকে সাবধান করে, কারণ বেনের মতো একজন সাইকো কিলারের চেতনা খুবই শক্তিশালী। যদি কোনোভাবে উল্টো বেন নিজের চেতনার মাধ্যমে মাইকেলের চেতনাকে কন্ট্রোল করে ফেলতে পারে, তাহলে মাইকেল নিজেও কোমায় চলে যাবে। তবে এই সব কিছু শোনার পরেও মাইকেল আবারও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এবার সে দেখতে পায় তার সামনে বেনের এক অদ্ভুত ক্যারেক্টার বসে আছে আর ওখানে একটা পুতুল নিয়ে খেলা করছে। মাইকেল তাকে খুবই শান্তভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে, কে তুমি? আর সেখানে সে জানায় তার ছোটবেলা কিভাবে কেটেছে। তার পুতুল খেলতে খুব ভালো লাগতো, কিন্তু তার বাবা সবসময় তাকে মারতো। একদিন সে তার পুতুল নষ্ট করে ফেলে দিয়েছিল, এমনকি বেনকে তার বাবা সেদিন অনেক মেরেছিল। তাছাড়াও বেনের যে মা, তাকে বেন নিজে ছুরি আঘাত করে মেরেছিল। আর তার বাবা
তাকে মেরেছিল বেনের মা। অর্থাৎ একদম ছোট থেকেই বেন মানসিকভাবে ভারসাম্যহীনতায় বড় হয়েছে। আর এইসব শুনে মাইকেল যখন একটু সামনে এগিয়ে যায় তখন সে আরো একটা দৃশ্য দেখতে পায়। মাইকেল এই ঘটনায় বেনের ছোটবেলার সেই সকল দৃশ্য দেখতে পায়, কিভাবে তার বাবা তার উপর টর্চার করতো এবং কিভাবে তার মা তার বাবার চোখের অগোচরে বাসায় তার ড্রাইভারের সাথে মেলামেশা করত, আর কিভাবে এই সকল ঘটনা সেই ছোট্ট বেন লুকিয়ে লুকিয়ে দেখত। আর এই সবেই ধীরে ধীরে কিভাবে তার সাইকো ক্যারেক্টারটা জেগে ওঠে, কিভাবে বেনের মা বেনের হাত দিয়েই তার বাবাকে মেরেছিল, আর তারপর সেটা সহ্য করতে না পেরে বেন নিজে তার মাকে মেরেছিল। আর মূলত সেই টানেলের প্রত্যেকটা ঘটনায় এক একজনের এক এক মারা যাওয়ার বিষয়টা বেনের ছোটবেলার সেই ঘটনাকেই রিপ্রেজেন্ট করে, যেখানে সেই সুন্দরী মেয়েটার ওই ড্রাইভারের সাথে ঘনিষ্ঠ হওয়া, তারপর প্রত্যেকের এক এক করে মারা যাওয়া, সবকিছুই ছিল তার স্মৃতির এক একটা অংশ। কিন্তু এরপরেই মাইকেল দেখতে পায় মাইকেলের নিজের ওয়াইফ কিভাবে কিছু অপর পুরুষের সাথে মেলামেশা করছে। আসলে ছোট থাকতে যখন বেন দেখতে পেয়েছিল তার মা কিভাবে তার বাবাকে চিট করে তার ড্রাইভারের সাথে মেলামেশা করত, তখন থেকেই বেন সেই সকল মেয়েদের প্রতি হিংসা এবং রাগ পুষিয়ে রাখতে শুরু করে যেই মেয়েরা তার হাজব্যান্ড অথবা তার বয়ফ্রেন্ডের সাথে চিট করে। আর মূলত ঘটনার শুরুতে মাইকেলের ওয়াইফকে সে প্ল্যান করেই ধরেছিল, কারণ মাইকেল জানতো না তার ওয়াইফ তার অজান্তেই তার নতুন বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করতে যেত, আর এজন্যই তাকে বেন কিডন্যাপ করেছিল। আর এইসব ঘটনা এবার মাইকেল দেখতে পাচ্ছে, আর বোঝা যায় গল্পের এই পর্যায়ে এসে এবার মাইকেল নিজেই নিজের ডার্ক সাইডের সাথে পরিচয় হতে শুরু করেছে। এমনকি সেই টানেলের ঘটনায় এমন কিছু বিষয় ছিল যেগুলো বেনের নয় বরং মাইকেলের ডার্ক সাইড থেকে তৈরি হয়েছিল। আর এখন এই সকল কিছু দেখার পর, এমনকি নিজের স্ত্রী সম্পর্কে সেই সকল বিষয় জানার পর, মাইকেলের নিজের ডার্ক সাইডটা জেগে ওঠে। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ডার্ক সাইড থাকে, কিন্তু বেনের মতো একজন সাইকো কিলারের সংস্পর্শে আসার পর বেন মাইকেলের ডার্ক সাইডের উপর কন্ট্রোল নিয়ে ফেলে, আর তাকে বোঝায় তার ওয়াইফ তার সাথে চিট করেছে, তাকে শাস্তি পেতেই হবে। সে মাইকেলকে জানিয়ে দেয় তার স্ত্রীকে কোথায় সে লুকিয়ে রেখেছে, তার উচিত হবে সেখানে গিয়ে তাকে নিজ হাতে মেরে ফেলা। কিন্তু কোনো এক পর্যায়ে মাইকেল বুঝতে পারে এভাবে চলতে থাকলে যে সাইকো চরিত্রটা বেনের মধ্যে ছিল সেটা এবার তাকেও গ্রাস করে ফেলবে, আর কোমা থেকে জেগে উঠলে সেটা মাইকেল নয় বরং বেন জেগে উঠবে। মাইকেল নিজের মধ্যেও একজন সাইকোর জন্ম দেবে, তাই মাইকেল সর্বোচ্চ চেষ্টা করে আর নিজেকে বোঝানোর চেষ্টা করে এখানে শুধুমাত্র তার স্ত্রীর দোষ ছিল না, তারও দোষ ছিল, এজন্যই তার স্ত্রী পরকীয়া করেছে। আসলে মাইকেল তার কাজের কারণে কখনোই তার স্ত্রীকে সময় দিতে পারেনি, আর এই বিষয়টা যখন চরম মাত্রায় পৌঁছায় তখন সে পরপুরুষে আক্রান্ত হয়েছিল। আর এই সব ভাবতে ভাবতেই মাইকেল তার চেতনার মধ্যে থাকা অবস্থাতেই নিজেকে শুট করে দেয়, আর এতে করে তার ইভিল চরিত্রটাকে গ্রাস করার আগেই সে তার চেতনা থেকে বের হয়ে আসে। কিন্তু এখানেই আরও একটা টুইস্ট চলে আসে, কারণ এই ঘটনায় মাইকেল নয় বরং বেন তার কোমা থেকে বের হয়ে এসেছে। দুজনের ইভিল চেতনা যখন একত্রিত হয়ে গিয়েছিল তখন কোনো না কোনো দিক থেকে সেটা মাইকেলকে অলরেডি গ্রাস করে ফেলেছিল, কিন্তু মাইকেল তার চেতনায় নিজের সাথে সাথে তার আর বেনের দুজনের সেই সাইকো মনোভাবটাকে, সেই ক্যারেক্টারকে মেরে ফেলেছে। আর এর কারণেই বেন কোমা থেকে ফিরে এসে সাথে সাথেই মাইকেলের স্ত্রীর লোকেশন তাকে জানিয়ে দেয়, আর এর সাথে সাথে অফিসারেরা মাইকেলের ওয়াইফের খোঁজ লাগিয়ে দেয়। ফাইনালি তারা তাকে পাহাড়ের এমনই একটা জায়গা থেকে উদ্ধার করে, কিন্তু অপরদিকে মাইকেল একদম চিরতরে কোমায় চলে যায়। সে কখনোই আর ফিরতে পারবে না, কিন্তু তার চেতনার মধ্যে সে জীবিত আছে। সে আবারও নিজেকে ওই টানেলের মধ্যেই খুঁজে পায় যেখানে তার সামনে গল্পের শুরুর দিকে যে বাসটা এসে থেমেছিল সেটা আবারও এসে দাঁড়ায়, আর এই লুপ সম্ভবত চক্রাকারে তার চেতনায় অনন্তকাল ধরেই চলতে থাকবে। আর এখানেই শেষ হলো আজকের সিনেমা। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের সিনেমাটা সামান্য জটিল ছিল, তবে জানলে অবাক হবেন আমার লিস্টে এমন কিছু জটিল সিনেমা আছে যেগুলো আপনি কখনোই সিনেমা দেখে বুঝতে পারবেন না। তো কি বলেন, সেগুলো এক্সপ্লেন করবো নাকি? আপনাদের কমেন্টের উপর সব হবে, তাহলে কমেন্ট করে ফেলুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।